আমার জীবনটা কিন্তু অনিশ্চিত। আপনারা বুঝতেছেন, আমার জীবনটা অনিশ্চিতের দিকে দিয়ে দিছে। আমার জীবনের কোনো নিশ্চয়তা আছে যে আজকে আমি স্বামী ছাড়া হয়ে গেছি, সন্তান ছাড়া হয়ে গেছি, আজকে আমি মানুষের সামনে দাঁড়িয়েছি, আমার নিজের কোনো নিশ্চয়তা নেই। আমার ভবিষ্যৎ কি বলেন? আমার কোনো ভবিষ্যৎ নেই। আমাকে সে অত্যাচার করতে করতে এই পর্যন্ত নিয়ে আসছে। সে আমাকে প্রচুর পরিমাণ টর্চারিং করছে। সে প্রচুর লোভী, তার প্রচুর লোভ কাজ করে। সে নিজে ইনকাম করতে চায় না, সে অন্যের উপরে ভর দিয়ে উপরে উঠতে চায়। সবসময় ভাবে করে তাদেরকে বিয়ে করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিবে, এটা হচ্ছে তার মেন টার্গেট। আপনারা, আমি একটু ফুটেজ দেখাই। আমার বিয়েতে সবাই বলছে, যখন সে, আমার বিয়েটা পাশের বাড়িতে হয়েছে, যখন 2023 সালে বদরে আলম, ভাওয়াল বদরে আলম কলেজের ছাত্রলীগের সভাপতি তারেক হাওলাদারের সাথে আমার বিবাহ সম্পন্ন হয়। আমি মিতু আক্তার ওরফে মডেল টুনটুনি। আমরা দীর্ঘ 1 বছর প্রেমের সম্পর্কে ছিলাম। তারপরে সেখান থেকে আমরা বিয়ে করেছি এবং বিয়ে করার পরে আমরা সংসার করেছি। মোটামুটি 1 মাস আমাদের সংসার জীবনটা গিয়েছে। এরপরে থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আর এই বিয়েতে আমি জানাতে চাচ্ছি, আমাদের ফ্যামিলির পরিবারের সবাই ছিলেন। বিয়েটা মহা ধুমধামে হয়েছে, সেই ফুটেজ আমার কাছে আছে। আর তার ফ্যামিলির কেউ জানে নাই, কারণ সে জানাতে দেয় না। সে আমার ফ্যামিলির কাছে উপস্থাপনা করেছে যে সে বর্তমানে আওয়ামী লীগের সভাপতি, ভালো একটা পজিশনে আছে। যদি এই বিয়ের খবরটা জানাজানি হয় তাহলে তাকে পদ থেকে বহিষ্কার করা হবে এবং আমার হচ্ছে তার বাসার থেকে তাকে বিজনেস করার কোনো টাকা পয়সা দিবে না, বাসার থেকে বের করে দিবে, সে সব জায়গা থেকে ধ্বংস হয়ে যাবে। এজন্য বিয়ের বিষয়টা সে আনতে চায় না সামনে। আমার ফ্যামিলিকে বুঝিয়েছে যে আমি বিয়ে করি, তারপরে আমি পরে আবার বড় করে অনুষ্ঠান করে তাকে আমি উঠিয়ে নিয়ে আসবো। যাই হোক, এইভাবে আমাদের কন্টিনিউ সংসারটা চলে। তারপরে বিয়ের 1 মাস পরে শুরু হয় তার আসল মুখোশ আমার সামনে আসা। সে বিভিন্ন মেয়েদের সাথে মোবাইলে SMS করে, চ্যাটিং করে, এগুলো সারা রাত ধরে। আমি ঘুমিয়ে থাকি পাশে, সে এগুলো করে। আমি যখন দেখতে পাই, জানতে পাই, সে কন্টিনিউ আমার সাথে ছিল না, সে গাজীপুরে থাকতো, মাঝে মধ্যে আমার কাছে আসতো। তারপরে আমি যখন একটু জানতে পারি এটা, তখন আমি তাকে বারবারই এটা নিয়ে জিজ্ঞেস করি যে তুমি এত মেয়েদের সাথে কেন কথা বলো, এত মেয়েদের সাথে তোমার কি সম্পর্ক। সে পরিবর্তে বেশ কয়েকবার মোবাইল ভেঙেছে এবং আমার গায়ে হাত তুলেছে, আমাকে মার। সবচেয়ে বড় কথা, সে নেশাগ্রস্ত, সে নেশাও করে, সব রকমের নেশা সে করে। আর আমি প্রেগনেন্ট হয়ে যাই। হ্যাঁ, আমি গর্ভবতী হয়ে যাই। যখন আমি গর্ভবতী হয়ে যাই তখন আমি তাকে বলি যে আমি প্রেগনেন্ট হয়েছি। তো তখন সে তার প্রথম বাক্যটাই ছিল যে এটা আমার সন্তান না। যখন সে প্রথম কথাটা এটা বলে যে এটা তার সন্তান না, তখন একটা মেয়ে হিসেবে অপমানিত বোধ করি আমি, যেটা তার সন্তান না, তার রক্ত না। তো আমার ফ্যামিলি তখন বলেছে যে DNA টেস্ট করানো হবে, যেটা তোমার সন্তান কিনা। যখন DNA টেস্টের কথা বলা হয়েছে তখন সে সবার হাতে পায়ে ধরছে যে আমি কিছু করি না, আমি এখন বেকার, আমি এই সন্তান নিতে পারবো না, এই সন্তানের দায়িত্ব নিতে পারবো না, এই সন্তানকে অ্যাবর্শন করাতে হবে। আমি বলেছি আমি আমার সন্তানকে অসম্ভব অ্যাবর্শন করাতে পারবো না। সে আমাকে বলে যদি অ্যাবর্শন না করাস আমার সাথে সংসার করা যাবে না, হয়তো সন্তান বেছে নিতে হবে, নয়তো সংসার বেছে নিতে হবে। প্রত্যেক করে নিয়ে পপুলার হসপিটালের ডাক্তারের কাছে নিয়ে সে, এই যে প্রমাণ আছে, সে আমাকে হাতে করে নিয়ে অ্যাবর্শন করাইছে। যখন নষ্ট করলো, কেন আমার সন্তান হত্যা করলো, এটা অ্যাটেম্প টু মার্ডার। আমার সন্তান হত্যা করতে মানে অ্যাটেম্প টু মার্ডার করেছে। অ্যাটেম্প টু মার্ডারের বিচার আমি চাই, আমার সুষ্ঠু বিচার। আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী আমার সুষ্ঠু বিচার আমাকে করে দিবে এবং এটা তদন্তে গিয়ে তারা যাচাই বাছাই করে আমার বিচারটা করবে। চোখে দেখে নারীরা এমনি অবহেলা। আজকে আমি প্রতিবাদ মিছিল নিয়ে দাঁড়িয়েছি, আমাকে হয়তো সবাই বলবে প্রতিবাদ করতেছে। যদি আমি আত্মহত্যা করতাম বলতে মেয়েটা মারা গেছে। আপনারা সমাজের নারীদেরকে অবহেলার চোখে দেখবেন না। নারীদেরও বাঁচার অধিকার আছে, বাঁচতে দিন আমাদেরকে, আমরা বাঁচতে চাই। স্বামীরা প্রতিনিয়ত অত্যাচারিত করবে, অবহেলিত করবে, আমরা সেই অত্যাচারিত হয়ে বাঁচতে চাই না। আমাদের স্বাধীনভাবে সুন্দর একটা জীবন নিয়ে বাঁচার অধিকার আছে। আজকে আমার একটা সন্তান থাকতো, আমি হয়তো এই সন্তান নিয়ে স্বামী নিয়ে সুখে একটা সংসার করতে পারতাম, কিন্তু আমি আজকে সেটা না করে আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরে আসি।